প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি কুমিল্লা সিটি কর্পোরেশনের নূরপুর গ্রামের ঐতিহ্যবাহী কাজীবাড়ি। বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক, লেখক, কলামিস্ট এবং গায়ক এবং শিক্ষক জনাব সাইদুল আলম বেলু সাহেবের বাসায়। আজকে ওনার জীবনের আরো কিছু কবিত্বম কথা এবং জীবনের অনেক গল্পের কথা আমরা আজকে ওনার কাছ থেকে শুনবো। সাথে আছি আমি আরিফুল ইসলাম পান্না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আল্লাহ অনেক ভালো রাখছে। আমাদের সাথে আজকে যুক্ত হয়ে আপনার কেমন লাগে? আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে এই সময়ে আইসা আমার পুরাতন জীবনের কাহিনী শোনার জন্য আপনারা আসছেন। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, সাইদুল আলম বেলু ভাই, আপনার পরিচিতিটা যদি আমাদের দর্শকদের একটু বলতেন। আমি মোহাম্মদ সাইদুল আলম বেলু। আমার পিতা মোহাম্মদ আব্দুল মুবিন, ফুড ইন্সপেক্টর। মা হাজেরা বেগম। আমার জন্ম এই নূরপুর কাজীবাড়িতে। আমার নানার বাড়ি নূরপুর কাজীবাড়ি যেমন ঐতিহ্যবাহী বাড়ি, ঠিক তেমনি আমার নানার বাড়ি নাঙ্গলকোট, বেতাগাঁও, ভুইয়া বাড়ি। ঐতিহ্যবাহী একটা বাড়ি। আমার মামা কিছুদিন আগে মারা গেছে। উনি ছিলেন চট্টগ্রাম ভার্সিটির ফিজিক্সের প্রধান। উনি বিয়ে করেছেন ফেনী প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপন চাচাতো বোনকে। আপনার ছেলে মেয়ে এবং তারা কে কি করে, এই বিষয়টা যদি একটু বলতেন। আমার একটা ছেলে ইফতেখার আলম ইরফান, সে একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল পদে আছে। আমার দুই মেয়ে, বড় মেয়ে ইসরাত জাহানিবা, তার স্বামী একজন ব্যাংক ম্যানেজার। আর ছোট মেয়ে সাদিয়া জাহান ইরা, তার স্বামী বিদেশি একটা কম্পিউটার কোম্পানিতে চাকরি করে। তাদের সংসার জীবন তো মোটামুটি ভালোই চলতেছে ভাই। আপনারা সবাই তো এখন পর্যন্ত ভালো অবস্থানে আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমার ছেলের, আমার নাতি দুজন, একটা ছেলে একটা মেয়ে। বড় মেয়ের দুটা নাতি আছে, ইজান, ইয়াহিয়া। আর আমার ছোট মেয়ের একটা ছেলে আছে, ইয়াদ। এই নিয়ে আমাদের মূলত সংসার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রাখছে। আমার স্ত্রী লাইলা বেগম। আমি বিয়ে করছি চট্টগ্রাম। আচ্ছা বেলু ভাই, আপনি তো একসময় সাংবাদিকতা করতেন। তো সাংবাদিকতার সময়টা কিরকম ছিল আর কেন আপনি সাংবাদিকতা থেকে বিরত আছেন, এই বিষয়টা যদি একটু বলতেন। আসলে সংসার জীবনের অনেক কিছু হইয়া আসে না। একসময় লেখালেখি করতাম, অনেক লেখালেখি করতাম। কুমিল্লার মধ্যে আমি প্রথম সারির একজন লেখক ছিলাম। আমার ৭৯টা গল্প পত্রিকায় প্রকাশিত হয়েছে। অন্তত আরো আরো অনেক লেখা আছে যেগুলা প্রকাশিত হয় নাই। এইভাবে মোটামুটি আমার লেখার জীবনটা, এই আর কি। আচ্ছা, আমরা তো জানলাম যে আপনি এ পর্যন্ত ৭৯টা গল্প লিখছেন, তার মধ্যে অন্যতম যে গল্প সেটা হলো বিয়ের গল্প। এই বিয়ের গল্পের আসলে মূল রহস্য বা যে ইতিহাসটুকু আছে সেটি যদি একটু আমাদেরকে বলতেন। বিয়ে গল্পের ইতিহাসটা খুবই করুণ একটা ইতিহাস। এই এই কাহিনীটা আমি হঠাৎ একদিন এক রাত্রে লিখছি। আমার একটা খালতো ভাই ছিল নাঙ্গলকোট। সে হঠাৎ একদিন বিকালে আসছে আমার বাড়িতে। আইসা বলতেছে যে ভাই, একটা ঘটনা ঘটে গেছে। আমি কি? তখন আমি এম.এ বাংলা বিভাগে পড়ি। হ্যাঁ, লেখালেখি এবং লেখালেখি এবং ওই যে সাংবাদিকতা সবগুলা সমানে চালাইছি। খুব একটা ব্যস্ত সময়। এর মধ্যে আমার ভাইটা আসা বলতেছে যে ভাই, এই একটা কাহিনী লিখি। তো আপনার একটা ছবি নিয়ে আমি একটা মেয়েকে দিছি এবং বলছি যে আমার ভাই তোমাকে পছন্দ করে। মেয়েটা তার কথা শুনে, সে খুব চালাক কুকুরি একটা ছেলে আর কি। তার কথা শুনে আমি এটা মানে ফুইটা যায়। ফুইটা যে বাস, সে কি করে আমার নামে, আমি চিঠি লিখছে, আমার ছবি আরো যোগ করে সে মেয়েটার কাছে দেয়। এইভাবে মেয়েটার সাথে প্রায় ১ বছর সে আমার হইয়া সে এই চিঠি আদান প্রদান করে। তুমি এটা বারবার বলে যে সাইদুল ভাইকে আনেন, কিন্তু সে বিভিন্ন অজুহাত দেখাইয়া আর সে আমাকে নেয় না। এক পর্যায়ে মেয়েটার বিয়ে আসছে। বিয়ের জন্য আসছে। মেয়েটা কয় না, আমি বিয়ে করছি না। তার কারণ হলো যে আমি কুমিল্লার একটা ছেলের সাথে প্রেম করি।
তখন মা বাবা বলতো, ঠিক আছে তুই প্রেম করস তাইলে ছেলেকে আন। এই তখন আমার খালতো ভাইটাকে নিয়ে বললো যে যদি এই ছেলে আমার সাথে না আসে, আমার কাছে না আসে, তাহলে কিন্তু আমি বিয়ে বসবো না, মানে বিয়ের পিঠিতে বসবো না। এখন মেয়ে মানে এতই ফাগলামি করতেছে যে মানে ওই ওই আমাকে লাগবেই তার, কারণ সে 1 বছর ঘুরেছে এইভাবে করতে করতে মেয়েকে আর কিছুতেই রক্ষা করতে পারতেছে না। তখন আমার খালাতো ভাই আমার কাছে এসে বলবে যে আপনি যাইতে হবে। কোথায় যাইতে হবে? যে এই মেয়েটার সাথে অন্তত একবার দেখা করলেও মেয়েটা বিয়েতে বসবে। তখন আমি তো, তুই এটা কি করছো? তো আমি জানি না শুনি না, তো আমরা ছবি নিয়ে নিয়ে এই ধরনের কাজটা করছি তার ভাই আছে। তখন আমি একটা কাজ করলাম, তুমি ঠিক আছে। তো এই রাত্রে বসে তার পুরা কাহিনী শুনে এই বিয়ে গল্পটা আমি লিখছি। যেহেতু পত্র পত্রিকার মধ্যে আমার খুব একটা সুনাম ছিল, আমি লেখা দেওয়া মাত্র তারা এটা প্রকাশ করতো। তো এই বিয়ে গল্পটা লিখে আমি তার কাছে দিছি যে আমি না নেই, এবার নিয়ে দেখ বিয়ে গল্পটা পড়া, সে যদি মনে করে যে আসলে সত্যি, তখন সে হয়তো আর চাইবে না। সেই বিয়ে গল্পটা নিচে নিয়ে মেয়েকে দিছে, মেয়ে পড়ছে, ফিরে কই যে না হইতো না, ওনাকে আমার লাগবে, ওনাকে আমার দেখতে হবে, উনি কেন আমার সাথে এরকম করলেন। আবার আমার বাইকে আসছে, আইসে এখন আমাকে নিয়ে গেছে মেয়েটার বাড়িতে নিছে। মেয়েটা দেখছে, দেখা কিছু বলে নাই, মানে চোখের পানি ফালাইয়া, মানে আর কোনো কথা না, আমি বাড়িতে এসে গেছি। তো এই বিয়ে গল্পটা মূলত এইটাই। তো এই আলোকে আমি এই বিয়ে গল্পটা সাজাইছি। এটা আমার জীবনে একটা খুবই অন্যরকম লাগবে। মেয়েটার মানে এই যে করুণ কাহিনী, করুণ দৃশ্য দেখা, মানে এই লেখার জগতে আমি আরো বেশি লিখতাম আর কিছু কাহিনী নিয়ে। মূলত বাস্তব কাহিনী নিয়ে আমার বিয়ে গল্প। তো গান এবং গজল নিয়ে অনেক ইতিহাস আছে আপনার। আপনি অনেক গান, গজল গাওয়ান এবং এগুলোকে পাঠ করে আপনি অনেক ভালো মনে করেন। তো এখান থেকে যদি দর্শকদের উদ্দেশ্যে একটি গজল যদি আপনি শুনতেন। পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি, খালি হাতে দিলা তুমি জনমের বিদায়। আমার মার কাছে কইও, আমার বাজান রে কইও, আমার মার কাছে কইও, ও আমার বাজান রে কইও, আমি ওহিনায় আন্ধার কবরে থাকবো কেমন করে রে, আমি ওহিনায় আন্ধার কবরে থাকবো কেমন করে রে, আজ বুঝি দিলাম রে জনমের বিদায়। আপনার তো সুন্দর একটি গজল আমরা এখন শুনলাম। তো আপনি তো অনেকগুলো গান লিখতেন বা গাইতেন, তার মধ্যে জনপ্রিয় দু একটা গান যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি শোনান। ঘুমটা দিয়া যায় কি ঢাকা, কপালে লিখা, এত কাছে দুইজন তবু দুইজনই যে একা। ঘুমটা দিয়া যায় কি ঢাকা, কপালি লিখা, এত কাছে দুইজন তবু দুইজনই যে একা। আসমান কি আর জানে, হায় রে কোন তুফানে ভাঙ্গা যায় রে পঙ্খির ডানা, হাত বাড়াইয়া ডাকে যেন অচিন ঠিকানা। গাঙ্গের পারে হিজল গাছ, গাছের নিচে পাতার বিছানা। আপনি তো অনেক সুন্দর একটি গান পরিবেশন করেছেন। আর কোনো গান মনে পড়ে কিনা বা গাইতে পারবেন কিনা? ইনশাল্লাহ, আমার তো, আমি তো অনেক গানই গাইছি, সবগুলোই আমি গাইতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমাদের দর্শকদেরকে শোনান, আমরা একটু শুনতে। আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাও আলো, সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো। আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাও আলো, সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো।
বিষ খাওয়াইয়া মারো আমায় তিলে তিলে মাইরো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা, বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর দেখাও বালা ভিতরটা কয়লার মতন, মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা। অনেক ধন্যবাদ আপনাকে। আর কোনো গান মনে পড়ে কিনা আপনার? হ্যাঁ, মনে পড়ে, মানে গান তো গাইতে পারবো, সমস্যা। তো গান আমাদের দর্শকদেরকে আরো গান শুনান, আপনার কণ্ঠ তো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। গাছের একটা পাতা ঝরলে, কাছের একটা মানুষ মরলে, খবর তো কেউ রাখে না, দেখে না কেউ দেখে না, খবর তো কেউ রাখে না, দেখে না কেউ দেখে না। গাছের একটা পাতা ঝরলে, কাছের একটা মানুষ মরলে, খবর তো কেউ রাখে না, দেখে না কেউ দেখে না, খবর তো কেউ রাখে না, দেখে না কেউ দেখে না। দর্শক, আপনাদেরকে আবার আমরা জানিয়ে দিচ্ছি আমাদের সাথে সমস্ত কুমিল্লার ঐতিহ্যবাহী মিরপুর গ্রামের কাজীবাড়ি মোহাম্মদ সাদুল আলম বেলু ভাই, যিনি ইতোমধ্যে আমাদেরকে ওনার জীবনের গল্প এবং ওনার গান এবং ভজন আমাদেরকে শুনিয়েছেন। আমরা এখন সরাসরি ওনার কাছে চলে যাব। ওনার আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমি যখন প্রথম একটি ভিডিও আপলোড দিই সেখানে আপনারা সবাই দেখেছেন যে আমাদের একটি অনেক সুন্দর এবং বড় একটি মসজিদ আছে। সেই মসজিদের বিষয়ে আমি ওনার সাথে একটু কথা বলবো যে আসলে মসজিদের কার অবদান হয়েছে বা কিভাবে হয়েছে, উনি যেহেতু সেখানকার একটু দায়িত্বরত আছেন, ওনার কাছ থেকে আমি মসজিদ সম্পর্কে একটু জানবো। আচ্ছা বেলু ভাই, আপনাদের যে মসজিদ, এই মসজিদটা আসলে কিভাবে এখানে তৈরি হলো বা এত সুন্দর একটি মসজিদ আপনারা কিভাবে তৈরি করলেন, কার অবদান বা কার অবদানটুকু আছে সেই বিষয়ে যদি একটু আমাদেরকে বলবেন। এই মসজিদরা আমার ফুফা ফুফু, তারা মৃত্যুর পর আমার ফুফাতো ভাই বোনেরা 9.5 ঘন্টা জমির মধ্যে মসজিদটা দিছে। ওই মসজিদের সেক্রেটারি আমি। এই মসজিদরা দেওয়ার পিছনে, এই মসজিদরা করার পিছনে যার অবদান একদম ভুলার মতো নয়, যে রাত দিন পরিশ্রম কইরা, রাত দিন টেনশন কইরা এই মসজিদটা এই পর্যন্ত আনছে, ছিল আমার ফুফাতো ভাই নাজমুল হাসান। উনি আমেরিকায় প্রবাসী, আমেরিকায় থাকে। ওনার অবদানেই মূলত এই মসজিদের এতটুকু পর্যন্ত অগ্রসর হইতেছে। হ্যাঁ, আর তার সাথে যাদের কথা না বললেই নয়, তেমনি আমার আরেক ফুফাতো ভাই মোহাম্মদ কামাল হোসেন, আমার কামাল ভাই, আর আমার ফুফাতো বোন আমার শেফালি আপা। মূলত এই তিনজন মসজিদের জন্য যথেষ্ট সহযোগিতা করছে। তাদের অবদান ভুলার মতো নয়। আর আমার কাজীবাড়িতে তারা 7 ভাই আমেরিকা থাকে, বোন আমেরিকা থাকে, সপরিবার সবাই আমেরিকা থাকে। আর একটা ভাই আমার এই কুমিল্লায় আছে, মিজান। হ্যাঁ, সেই মসজিদের সেক্রেটারি, না সেই মসজিদের সভাপতি, আমি মসজিদের সেক্রেটারি। আমরা মূলত মসজিদ থেকে এই পর্যন্ত আনার চেষ্টা করছি যাতে সুন্দরভাবে করা যায়, এই আর কি। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি একটি কথা বলে রাখি যে ওনাদের যে মসজিদ আপনারা স্ক্রিনে দেখতেছেন, আমি আপনাদেরকে স্ক্রিনে সেটা দেখাচ্ছি। বিষয়টা হলো এই মসজিদটি এতই সুন্দর যে এই মিরপুর গ্রামের কাজীবাড়ির মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী, ওনাদের নামই এরকম ঐতিহ্য, মসজিদটাও কিন্তু সেই ঐতিহ্য। তবে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, আমি বাংলাদেশের প্রায় 64 জেলায়, এখন বর্তমানে 68 জেলা, আমি সব জায়গাতে মোটামুটি ঘোরা হয়েছে। আমি যতগুলো গ্রাম অঞ্চলের মধ্যে দেখেছি সেখানে কোনো জায়গাতে আমি দেখি নাই যে কোনো ইমাম সাহেব এবং মুয়াজ্জিনদের বেতন কখনো 5, 6 বা 10 প্লাস হতো, কিন্তু ওনারা এখানে প্রায় 40,000-এর উপরে ওনারা ইমাম এবং মুয়াজ্জিনের দুইজনে বেতন দিচ্ছে। তাহলে বুঝেন যে ওনারা কত উদার এবং মন মানসিকতা নিয়ে এই মসজিদটি ওনারা পরিচালনা করতেছেন। মসজিদটি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা যদি মসজিদটিকে ভিজিটে আসতে চান, নূরপুর কাজীবাড়ি বললেই হবে, এক নামে সবাই চেনেন, কুমিল্লার ঐতিহ্যবাহী কাজীবাড়ি।
সেখানে আপনারা দেখে যেতে পারেন। মনের মতো একটি মসজিদ, একদম আপনারা আসলে আপনাদের মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, ধীরু ভাই, আপনার অনেক কথা তো আপনার সাথে আমরা বললাম, বা অনেক কথাই আপনার সাথে আমাদের হয়েছে। আমাদের দর্শক আপনার অনেক বিষয়ে জ্ঞান অর্জন করেছে বা শুনেছে। ওনাদের মনের যে মতামত গুলো আছে বা যে বিষয়গুলো আছে, ওনারা ওনাদের মতো করে সেটা ব্যক্ত করবেন। আমি আপনার কাছে এই গল্পের মাঝে একটু আপনার শিক্ষা জীবনের যে বিষয়টুকু আছে, আপনার এসএসসি, এইচএসসি এবং লাস্ট আপনি কতটুকু শিক্ষা অর্জন করেছেন, এই বিষয়গুলো একটু জানতে চাই। আমার লেখাপড়া, আমি যেহেতু গল্প লিখি, কবিতা লিখি, এটা আমার ছোটবেলা থেকে মূলত এই অভ্যাসটা। তো ইন্টারে আসার পর আমি আমি এম এ বাংলা বিভাগে লেখাপড়া করছি। বাংলাতে আমি পাস করার পরে এনটিআরসি বাংলা, মূলত আমি বাংলার সাথে জড়িত, বাংলা নিয়েই আছি, এই আর কি। আপনি সাহিত্যকে অনেক বেশি ভালোবাসেন, তাই বাংলাকে আপনি ওইভাবে ছোটবেলা থেকে পছন্দ করতেন। এবং আমি সংগঠনের সাথে জড়িত ছিলাম যখন আমি কলেজে পড়ি। হ্যাঁ, তখন আমি স্বীকৃতি পরিষদ নামে একটা কুমিল্লা সংগঠন ছিল, ওই সংগঠনে থেকে মূলত আমি উঠছি। ওই সংগঠনের এখন কুমিল্লায় অনেক বড় বড় যারা আছে, অনেকেই আছে সংগঠনে থেকে উঠছে, যেমন কুমিল্লা কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়, কুমিল্লা কাগজের সাহিত্য সম্পাদক কাজী মোহাম্মদ আলমগীর, তার সাথে আমরা এই সংগঠনটা করছি। আবুল কাশেম হৃদয় আমার চেয়ে বয়সে কম, ছোট, কিন্তু আমরা একসাথে কাজ করে আমরা এই সংগঠনটাকে মূলত এগিয়ে নিয়েছি। এখন অবশ্যই এই সংগঠনটা নাই, কিন্তু মূলত আমরা ওইখান থেকে, ওই সংগঠন থেকে আমার আমার একটা গল্প নিয়ে কুমিল্লা টাউন হলে একটা নাটক করার জন্য আমরা গেছিলাম। তো নাটকটার নাম হলো মুরগি চোর। আমার নিজের লেখা মুরগি চোর গল্পটা, এটা নিয়ে কিন্তু শেষ পর্যন্ত গল্পটা করতে পারি না যে কোনো কারণে। এর মূলত ওইখান থেকে আমার একটা নেশা ছিল আর কি গল্পের উপর। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি শেষ মুহূর্তে কিছু বলবেন। আল্লাহর দরবারে লক্ষ 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 শুক্রিয়া যে আমি আজকে এই সময়ে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আমি আমি চাই যে আমি, যেহেতু বাদ্যযন্ত্র ছাড়া আমি গান গাই খালি গলায়, আসলে খালি গলায় গান তো যদি ভালো ভালো শিল্পীরাও গায় তবু মানে ভালো লাগতো না। আর আমি তো কোনো শিল্পী না, আমি মূলত আমার আবেগের থাইকা, ভালোবাসার থাইকাই আমি মূলত খালি গলায় গান গাই। আমি বাদ্যযন্ত্র, আল্লাহ এটা নিষেধ করছেন, এটা গুনার কাজ, যার জন্য আমি বাদ্যযন্ত্র দিয়া গান গাই না। আপনারা আমার গান শুনবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে বাদ্যযন্ত্র ছাড়া এইভাবে খালি গলায় গান শোনাতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ সাইদুল আলম বেলু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য, আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে সহযোগিতা করার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ আরিফুল ইসলাম ফারহান। দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন।